আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুফিয়ান বিন আজিজ মাশফি। বর্তমানে পড়ালেখা করছি বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টে। আজকে আমরা বুয়েট 24-25 অ্যাডমিশন টেস্টে আসা একটি গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল ম্যাথ আলোচনা করব। ম্যাথটা আসলে খুব একটা কঠিন না, কিন্তু অনেকে আসলে বুয়েটের হলে কনসেপ্টটা মাথায় আনতে পারে না। তো আমরা কনসেপ্ট ছয়টা দেখব। কনসেপ্টটা কিনে পারমাণবিক বর্ণালী নিয়ে আসলে তোমরা যারা কনসেপ্টটা অনেক ভালো পারো তারা এই পার্টটি স্কিপ করতে হবে, লাস্টে ম্যাথটা করে দেওয়া আছে। তো বর্ণালী আমরা খুব বেসিক থেকে শুরু করি, যেটা হলো বর্ণালী কীভাবে আসে। এটা ধরো যে নিউক্লিয়াস, যেটা ধনাত্মক 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর, 3 নম্বর, তিনটেই দেখে আপাতত। ধরো যে শক্তি স্তরে একটা ইলেকট্রন আসছে, আমরা কি জানি যে কোনো শক্তি স্তরে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে সেটা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। কিন্তু শক্তির এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ বা বিকিরণ করে। তো এটা কিভাবে করে? যে শক্তি শোষণ করে তাহলে উচ্চ শক্তি স্তরে যায়, বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে আসে। তো ধরো যেটা বিকিরণ করলো, বিকিরণ করে এখানে আসলো। তো উচ্চ থেকে নিম্নতে গেলে বিকিরণ করলে শক্তি, আবার নিম্ন থেকে উচ্চতে ধরো যে আসলো। তো বিকিরণ করে এটা আসছে। আসলে বিকিরণটা আমরা কিভাবে দেখবো? একটা নিজের শক্তি বিকিরণ করছে, শক্তিটা যেতেছে হলো একটা আলোকচুম্বকীয় তরঙ্গ আকারে, এবং সেটার বিভিন্ন অঞ্চল আছে। আর অঞ্চলটা ডিফাইন করবো হলো তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। তো আসলে এই তরঙ্গ দৈর্ঘ্যটা হইলো, এই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কিন্তু শক্তির ডিফারেন্সটা মেজার করা যায়। ডেল ই কি? দৃঢ় শক্তি স্তরের শক্তির পার্থক্য, বা কতটা শক্তি শোষণ বা বিকিরণ করতেছে। আর এইটা সূত্র আছে সুন্দর, E ইকুয়াল hc বাই ল্যামডা। এইচ আর সি তো বুঝে যে প্লান ধ্রুবক, আলোর বেগ। তো এইটা কিন্তু তুমি লিখতে হচ্ছে E প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, বা শক্তি হলো তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। আর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক মানে কি? কম্পাঙ্কের সমানুপাতিক। কম্পাঙ্ককে f দিয়ে দেখলাম আমরা। এখন তোমরা হয়তো চ্যাপ্টার শুরুতে একটা জিনিস দেখছো যে সূত্র দেওয়া আছে। ফিজিক্সের এক ধরনের সূত্র দেওয়া আছে, কেমিস্ট্রির এক ধরনের সূত্র দেওয়া আছে। ফিজিক্সের সূত্রটা আমি ইউজ করি, এটা আসলে তোমাদের কোনোটাই মনে রাখা লাগবে না। আমারও মনে নেই, আমি আলহামদুলিল্লাহ এটা মনে রাখা ছাড়াই বইয়ে চান্স পেয়েছি। সূত্রটা হলো E ইকুয়াল 0 স্কোয়ার m e টু দি পাওয়ার 4 বাই 8 h স্কোয়ার এপসাইলন স্কোয়ার n স্কোয়ার। এখানে কোনটা পরিচয় কি? z হইল পারমাণবিক সংখ্যা, m কি? ইলেকট্রনের ভর, e ইলেকট্রনের চার্জ, 8 জাস্ট আ নাম্বার, h প্লাঙ্কস কনস্ট্যান্ট, এপসাইলন নট এটা একটা কনস্ট্যান্ট, এটা ভ্যালু, n কততম শক্তি স্তরের শক্তি এটা মেজার করতেছে। তো ধরি যে তোমার নিম্ন শক্তি স্তরের শক্তিটা কি? E ইকুয়াল z ঠিক আছে m e 8 h স্কয়ার এপসাইলন নট স্কয়ার। যেহেতু নিম্ন শক্তি স্তর, তো আমরা এটা শক্তিটা ডিফাইন করব ই লো দিয়ে, এবং শক্তি স্তরটাকে এন এল দিয়ে। আর উচ্চ শক্তি স্তরটা আমরা ডিফাইন করব ই হাই মাইনাস জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 8 এইচ স্কোয়ার এপসাইলন নট স্কোয়ার এন এইচ স্কোয়ার। এই সামনের মাইনাস আছে কিন্তু মনে রাখবো। সামনে মাইনাসটা আসলে কেন দেওয়া হয়েছে? কারণ যে কোনো একটি স্থানে শক্তিটা জিরো কল্পনা করা হয়, আর সেই স্থানটা কোন জায়গায়? সেটা হলো অসীম। মানে যে একটা ধরো যে এখানে বাইরে কোনো এক জায়গায়, কোন জায়গায় আমরা সেটা জানি না, তো সেখানে হলো শক্তি শূন্য। আর ওই অসীম থেকে যদি আমরা ইলেকট্রনের কাছে নিয়ে আসি তাহলে কি হবে? আমরা কিন্তু শক্তি ব্যয় করতেছি, ইলেকট্রন শক্তিটা ব্যয় হচ্ছে, আমরা এটা শক্তি দিতেছি, ইলেকট্রন শক্তিটা ব্যয় হচ্ছে, মানে কি মাইনাস। এর জন্যই হ্যাঁ মাইনাস আমরা দেওয়া হয়। জাস্ট ভ্যালু, তোমরা মেইনলি ভ্যালু ইউজ করবে এখানে। তো আমরা এই দুটোর ডিফারেন্স বের করে হাই থেকে আমরা লোটা বাদ দিব। হ্যাঁ, ডেল ই ইকুয়াল ই হাই মাইনাস ই লো। তো এখানে আমরা একটা জিনিস, এটা এই দুটো বিয়োগ করবো, কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল রাখো যে এখানে জেড এম ই 8 এইচ এপসাইলন এগুলো কিন্তু দুইটার মধ্যে সেম, আসলে এগুলো কনস্ট্যান্ট।
এটা সেম থাকবে জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 8 এইচ স্কোয়ার এপসিলন আর স্কোয়ার, আর জাস্ট ডিফারেন্সটা কোন জায়গায় 1/n l স্কোয়ার মাইনাস 1/n h স্কোয়ার। সুন্দর হইল এটা। আর ডেল ই কে কিন্তু একটা জিনিস লেখা যায়, লিখি আমরা hc বাই ল্যামডা ইকুয়াল এই জিনিসটা, এটা আবার না লিখলাম। তো একটা জিনিস খেয়াল করো যে 1/λ যদি আমরা লিখি, hc-টা যদি নিচে নিয়ে আসো তাহলেই তো হয়, লিখে আসো z স্কোয়ার m ই টু দি পাওয়ার 4 8 h স্কোয়ার এপসিলন আর স্কোয়ার hc n l স্কোয়ার মাইনাস n h স্কোয়ার। এখানে আসলে প্রতিটা কিন্তু কনস্ট্যান্ট, এখানে একটা নির্দিষ্ট ভ্যালু আছে, আর জেড হাইড্রোজেনের জন্য 1, বা তোমরা জেডটা তো পরে লেখো, সমস্যা নেই। কি আসে 1/λ ইকুয়াল, এগুলো যদি তুমি একটু ক্যালকুলেট করো, ভ্যালু আছে সুন্দর, সেটা হলো 1.0967 ইন্টু 10 টু দি পাওয়ার 7 একক আসে মিটার ইনভার্স, এন্ড এটা যেভাবে আছে ঠিক তেমন। বোঝা গেছে? এটা এই ভ্যালুটা যা আছে, ভ্যালুটার নাম আছে, সেটা হলো রিডবার্গস কনস্ট্যান্ট। বিজ্ঞানী রিডবার্গ এটা আবিষ্কার করছে, তাই তার সম্মানে এটা রিডবার্গ কনস্ট্যান্ট বলা হয়। এবং 1/λ যে জিনিসটা আছে, এটাকে আর সুন্দর জিনিস দেওয়া যায়, সেটা হলো নিউ বার, এভাবে এটা প্রকাশ করা যায়। তো তোমরা জাস্ট এই সূত্রটা মনে রাখবা, এই সূত্রটা দরকার আমি আবার লিখে দিব। আর যদি এটা হাইড্রোজেন না হয়, তাহলে তোমাদের কিন্তু এখানে একটা জেড স্কয়ার গুণ করা লাগবে, মনে রাখবা এটা। একটা সূত্রটা মনে রাখবে, সূত্রটা কি? জাস্ট নিউ বার ইকুয়াল 1/λ ইকুয়াল RH ইন্টু NL স্কোয়ার 1/NL স্কোয়ার বাই 1/NH স্কোয়ার। এই সূত্রটা তোমরা জাস্ট মুখস্থ করবা। যদি এটা হাইড্রোজেন না হয়, অন্য কিছু হয়, তাহলে কি করবা? জাস্ট একটা জেড স্কোয়ার গুণ দিবা, এটাই তোমাদের সূত্র। এই RH এর ভ্যালু কত? 1.0967 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 10 টু দি পাওয়ার 7 মিটার ইনভার্স। বুঝা গেল? এটা সুন্দর। তো আমরা এইটা দেখে বিভিন্ন অঞ্চল শনাক্ত করবো কিভাবে, এটা তোমাদের বইয়ে একটা ছক আছে যে কত তরঙ্গ দৈর্ঘ্য হলে আসলে কোন অঞ্চলে, তোমরা এই ছকটা দেখে নেবে। এটা তো বোঝানো আসলে কিছু না, মুখস্থ। কিন্তু আমি যেটা বুঝাবো সেটা হলো যে কোন শক্তিস্তর থেকে কোন শক্তিস্তরে আসলে আসলে কোন অঞ্চল, এটা বুঝবা কিভাবে। এটার জন্য একটা ছোট একটা চার্ট দেখাই দিই। NL মানে কি? নিম্ন শক্তি স্তর। আর NA এটা বোঝা যায় হলো যে কোন শক্তি স্তরে আসছে ইলেকট্রনটা। NH এটা হলো কোন শক্তি স্তর থেকে আসছে বা উচ্চতর শক্তি স্তর। আর এটা হলো অঞ্চল, আর এটা হলো নাম। নামটা লাস্টে জাস্ট মুখস্থ করবা, অঞ্চলটা দেখবা। ধরি যে কোনো শক্তি স্তর থেকে, শক্তি 2 3 4 যে কোনো কিছু হইতে পারে, প্রথম শক্তি স্তরে এসে পড়ছে, সেটা কি হবে? ইউভি রে, মানে আলট্রা ভায়োলেট রে, বা বাংলায় অতিবেগুনি রশ্মি। আর এই মানে 1 নম্বর শক্তি স্তরে যদি আসে, তাহলে সেটাকে বলা হয় লাইম্যান সিরিজ। যদি যে কোনো শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে আসে, লাইম্যান সিরিজ, আর সেটা হবে অতিবেগুনি রশ্মি। যদি 2 নম্বর শক্তি স্তরে আসে, আর সেটা যে কোনো শক্তি স্তর আসতে পারে, 3 4 5 এনিথিং, সেটা হয় ভিজিবল রে। এটার নাম দেব হইলো আমরা বামার সিরিজ। যে কোনো শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে আসবে, বামার সিরিজ। একমাত্র এটা হবে ভিজিবলের মানে কি? এই যে বেনি আসহ কলা, এগুলা কালারগুলা যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি। 3 নম্বর শক্তি স্তরে যেটা আসছে, সেটা কই থেকে আসবে? 4 5 6 এনিথিং, সেটা হবে নিয়ার IR।
আইআর হলো ইনফ্রারেড, আর বাংলা হলো অবলোহিত রশ্মি। আর শুধু 3-এর জন্য আসবে নিয়ার আইআর। হ্যাঁ, এটা তোমার বই হয়তো বা লেখা নেই বা অনেক বই লেখা থাকতে পারে। এটাই বলা হলো পেস্টেন সিরিজ। পেস্টেন সিরিজ যে 4 নম্বর শক্তি স্তরে আসে সেটা কি বলবা? আর কই থেকে আসবে সেটা? 5, 6, 7 এনিথিং, এর অসীম পৌঁছে যেতে পারে জিনিসটা। সেটা আসলে জাস্ট মিডল আইআর। মিডল আইআর তোমরা হয়তো অনেক সময় গেম খেলার সময় দেখবা একটা স্কোপ আছে, থার্মাল স্কোপ। হ্যাঁ, থার্মাল স্কোপে দেখবা যে মানুষের একটা জীবন্ত মানুষের বডিতে লাল লাল দেখা যায়, বাকি সবগুলো নীল বা সবুজ রঙের দেখা যায়। তো আসলে ওই লাল লাল দেখা যায় মিডল আইআর এর জন্য। আর এই সিরিজটাকে আমরা বলবো হলো ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট বা ব্র্যাকেট যাইছে বলতে পারো, কিছু যায় আসে না। আর যদি 5 নম্বর শক্তি স্তর আসে যে কোনো উচ্চতর শক্তি স্তর থেকে, তার আসবে হলো ফার আইআর। আর এটাকে বলা হলো ফান্ড সিরিজ। এটা অনেকে ফুন্ড সিরিজও বলে, কিন্তু আসলে যেটা বললাম আসলে ম্যাটার করে না, নামগুলো ইংলিশে এখানে এফ এর পর ইউ, তো এটা ফুন্ড বা ফান্ড যে কোনো কিছু। আর 6 নাম্বার, এটা অনেক বই লেখা নাই, তোমরা জেনে রাখতে পারো 6 নাম্বার যদি থাকে তাহলে সেটাও ফার আইআর হবে। আর এর নাম দেবো হলো হামফ্রিজ। আশা করি তোমরা কোন অঞ্চল থেকে কততম শক্তি স্তরে আসলে কোন অঞ্চলে বা কি সিরিজের বর্ণালী পাওয়া যাবে সেটা তোমরা হয়তো বুঝতে পারছো। আর একটা জিনিসের না বললেই না, সেটা হলো যে এই সিরিজগুলা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য যে কোনো জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখন আমরা একটা এমন জিনিস দেখবো যেটা আসলে বইয়ের মধ্যে নাই, কিন্তু অনেক সময় এটা লাগে, তো শিখাই রাখি। এটা হলো বামার সিরিজের জন্য আর শুধুমাত্র হাইড্রোজেনের জন্য। বামার সিরিজ আমরা একটা জিনিস খেয়াল করি, এটা ধরো নিউক্লিয়াস। হ্যাঁ, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরের জন্য কিন্তু বামারটা আসলে আসে যে অন্য কোন শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর আসলো। 3, 4, 5, 6, ধরো 6 পর্যন্ত রাখলাম। এখন ইলেকট্রন 3-এর মধ্যে আছে। হ্যাঁ, এটা হলো বামার লাইন, ইলেকট্রন 3-এর মধ্যে 3 থেকে আসলো। তাহলে এটা কি বলবে জানো? এটা বলবো হলো, আচ্ছা দাঁড়া, এটা আমি ছক করে দিই। শুধুমাত্র NL ইকুয়াল টু NH ইকুয়াল যদি 3 হয়, যদি 3 থেকে আসে, 3 থেকে 2 আসলো, এটাকে আলফা লাইন বলে। যদি চতুর্থ শক্তি স্তর থেকে আসে, মানে কি বামারের দ্বিতীয় লাইন NH ইকুয়াল 4, সেটাকে আমরা বলবো বিটা। হ্যাঁ, বামারের তৃতীয় লাইন কোনটা? NL NH ইকুয়াল 5, এটা বামারের তৃতীয় লাইন। এখান থেকে মনে করো আসলো বামারে, মানে দ্বিতীয় শক্তি স্তরে আসলো, এইটাকে আমরা বলবো হলো গামা। আবার বামারের চতুর্থ লাইন NH ইকুয়াল কত? বামারের চতুর্থ লাইন কত আসলে এটা কিভাবে বুঝবা? 2 প্লাস চতুর্থ তো 4, 2 প্লাস 4 ইকুয়াল 6, তো NH ইকুয়াল 6, এটাকে আমরা কি বলবো? ডেল্টা। N6 হলো এটা। আমি তোমাদের আরেকটা দেখাই দিই, 7 থেকে বামারে আসলো, মানে দ্বিতীয় শক্তি স্তরে আসলো, তাহলে সেটা কি হবে? NH ইকুয়াল যদি 7 হয়, মানে বামারের পঞ্চম লাইন, সেই লাইনটাকে বলবো হলো এপসাইলন। তো এরকম আসলে এগুলো আসলে গ্রিক বর্ণমালা। হ্যাঁ, গ্রিক বর্ণমালা সিরিয়ালে যাচ্ছে এটা। তো 8, 9, 10 এভাবে তোমরা গ্রিক বর্ণমালা একটু দেখতে পারো একটু। আপাতত এটা শিখে রাখলাম, তোমাদের এইটুকু লাগবে না আসলে। তোমাদের যদি ডেল্টা পর্যন্ত রাখো, আর তাও যদি না পারো, যদি গামা পর্যন্ত রাখলে তাও যথেষ্ট। এটা কোনো বইয়ে নাই আমি যতদূর জানি, আমি কখনো দেখিনি। তো আমরা এখন আসি বুয়েট 24-25-এ আমাদের যে প্রশ্নটা এসেছিল সেটা হলো এটা। তো মেনলি আমার লেখা বুঝতে পারতেছে কিনা জানি না, প্রশ্ন পড়ে দিচ্ছে আমাদের জন্য। H পরমাণুর ধাপান্তরের ফলে, তো এটা কিন্তু বলে গেছে H, মানে কি এখানে সবগুলো সিরিজ কার্যকর হবে।
পরমাণু ধাপান্তরের ফলে প্রাপ্ত তরঙ্গ সংখ্যা কোন দেওয়া আছে, আর এক দেওয়া আছে সেন্টিমিটার ইনভার্স, এটা দেওয়া আছে। সমস্যা এটা মানে কি, এটা কি নিউ বার বা 1/λ দেওয়া আছে। রিডবার্গ ধ্রুবক RH ইকুয়াল এটা, আমাদের বলছিলাম যে এটা প্রশ্ন আনসার দেওয়াই থাকবে, তাও তোমরা মনে রাখো, দেওয়া না থাকলে পরে সমস্যা পড়বে। তো এখানে দুইটা কোশ্চেন আসছে। আমরা ফার্স্ট কোশ্চেন দিই, ধাপান্তরের ফলে সৃষ্ট বর্ণালী কোন অঞ্চলের। তো বর্ণালী এটা তোমরা অ্যাপ্রোচ করবে কিভাবে, তোমরা একটা জিনিস খেয়াল করবে, বর্ণালী কোন অঞ্চলের এটা বোঝার কিন্তু একমাত্র ওইটা কি, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বের করে আসো, কিভাবে বের করবো, এই যে নিউবার দেওয়া আছে, নিউবার ইকুয়াল কি 1/λ। তো আমরা ল্যামডা কিভাবে বের করবো, ল্যামডা ইকুয়াল 1/, এই যেটা দেওয়া আছে 23052.41 ইকুয়াল, ক্যালকুলেট করি, তো সুন্দর একটা অ্যান্সার আসছে, সেটা হলো 4.3379। তো আমরা এটা লিখবো 8 × 10⁻⁵ সেন্টিমিটার, কারণ কি আমরা সেন্টিমিটার ইনভার্সকে আমরা উল্টাইছি জাস্ট, তো এটাকে আমরা লিখবো হলো মিটারে নিব। হ্যাঁ, 10⁻⁷ মিটার। এখন তোমরা যে বইয়ের সাথে মিলাও, তো এটা তোমরা দেখবা যে এটা আসলে কোন অঞ্চলের, এটা হলো ভিজিবল রে। আর যদি আরো স্পেসিফিক্যালি দেখা চাও, আমি বইটার হলের মধ্যে আরো স্পেসিফিক্যালি দেখে সেটা লিখছে হলো এটা ব্লু, মানে কি নীল কালার, ব্লু কালার। তোমরা জাস্ট একটা ছক আছে কালার গুলা, এটা জাস্ট পড়ে নিবা তাহলে হয়ে যাবে। আর ভিজিবল রে হইলো তোমার মনে রাখতে পারো 380 থেকে 780 পর্যন্ত ন্যানোমিটারে। এখন তোমরা হলে থাকো, মানে এটা তোমরা হয়তো এখন বাইরে যাবো অনেক ইজিলি, হলে থাকলে তোমার অনেক মাথা নাও আসতে হয়। তো তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে, এটা হলো তোমরা চিন্তা করো যে বর্ণালী রিলেটেড, তো এটা তো বুঝে যাচ্ছে তাই না। আমাদের বর্ণালী কি সূত্র আছে, E ইকুয়াল hc/λ, এটা দিয়ে তো আসলে কিছু হইতেছে না, এখানে শক্তিস্তরের কোনো কাহিনী নেই। এখন কি ইউজ করতে, রিডবার্গ সমীকরণটা তুমি ইউজ করতে পারো। দেখি রিডবার্গ সমীকরণটা 1/λ ইকুয়াল RH ইন্টু 1/nl², 1/nh²। এখন এটা কিন্তু তোমরা এতে পাইছো, এটা হলো কনস্ট্যান্ট প্লাস এটা হলো গিভেন। এখন NL বা NH দেওয়া নেই, এখন তোমরা কেমন কি করবে, এখন বের করতে হবে একটা, মানে তোমাদের এখানে আননোন দুইটা, সমীকরণ তোমাদের একটা সমীকরণ দিয়ে দুটো আননোন বের করা যায় না। তো আমরা এখানে একটা হিন্ট দেওয়া কিন্তু আছে। এক নম্বরে বলা হয়েছিল ভিজিবল, ভিজিবল মানে কি, বামার সিরিজ মানে হলো NL ইকুয়াল হলো 2। তো আমরা NL-টা পেয়ে গেছি, এখন আমাদের জাস্ট বের করতে হবে কি NH। তো আসলে আমরা NH-টা বের করি, এটা আমরা মানটা বসাই, মানটা আমার এখানে লেখা আছে যে 4.338 ইন্টু 10⁻⁷ ইকুয়াল, রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া আছে তোমাদের, তোমরা এটি ইউজ করবে 1.09678 ইন্টু 10⁻⁷। আর তোমাদের NL এর মানটা দেওয়া আছে 2 উপর স্কয়ার, আর NH এর মানটা দেওয়া আছে, মানে NH এর মান দেওয়া নেই, আমরা বের করতে হবে স্কয়ার। এটা বোঝা গেল, আমরা সেটা ক্যালকুলেট করব। তো এটা তুমি ক্যালকুলেট করো, এখানে ক্যালকুলেশন উপায়টা কি, এটা নিচে নিয়ে আসবা, তারপর এটার থেকে এটা এই সাইডে নিয়ে এসে এটার থেকে বিয়োগ দিবা, জাস্ট তোমরা পারবা। এখানে NH স্কয়ারের মান আসছে কত, 25। তার মানে কি NH ইকুয়াল 5। তোমাদের এটা আলাদা জায়গায় দেখাইলাম কেন জানো, এটা হলো আমাদের এই রিলেটেড, মানে প্রায় সেম। আমাদের কলেজে এটা ম্যাথ আসছিল, সেখানে আমি ভুলটা কি করছিলাম, সেটা হলো যে NH এর মান বেরিয়েছিল 4, NH স্কয়ারের মানটা বেরিয়েছিল 4,
আমি তখন স্কোয়ারটা না দিয়ে জাস্ট এনএইচ এ মানে লিখেছি 4, আসলে এটা রুট করতে হতো। তো আমি আসলে পুরো ম্যাথটা করার পরে জাস্ট লাস্ট লাইনের জন্য আমি এখানে 0 পাইছি। তো তোমরা এই ভুলটা করবে না কখনো। তো এটাই হলো তোমাদের অ্যান্সার, যেটা চাইছি স্থানান্তর কক্ষপথ কোনটি, নিচে লিখে দিবা যে পঞ্চম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে জিনিসটা মানে তরঙ্গ দৈর্ঘ্যটা আসছে। আর তোমাদের এখান থেকে আরেকটা কোয়েশ্চেন মানে আরেকটা হিন্ট নিতে পারো, যেটা হলো NH = 5 এন্ড এটা বামার সিরিজের। তো বামার সিরিজ কত তোমার তৃতীয় মানে কি, এটা গামা রে, মানে গামা রে না, গামা সাইন দিয়ে বোঝানো যায় এটা। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। এই ম্যাথটা দেখতে সহজ মনে হলো, আমাদের ব্যাচেরই অনেকে এটা পারে নাই, অনেকে না পারেও এখন বইটা আছে। তো এর আগের ক্লাসে আমার একটা ফ্রেন্ড তোমাদের ম্যাথ দেখাইছিল, সেটা আমার ফ্রেন্ড ওই ম্যাথটাও পারে নাই, কিন্তু ম্যাথ না পারে সে বইয়ের 70তম হয়েছে, আমি ওই ম্যাথটা পারি নাই, আমি বইয়ের চান্স পেয়েছি। তো আসলে তোমার সহজ ম্যাথগুলো সবসময় পারবা, সহজ ম্যাথগুলো পারলে তোমাদের মেন টার্গেট, কঠিন ম্যাথে কখনো যাবে না। এটা কিন্তু আসলে খুব কঠিন না, এটা কিন্তু তোমাদের পারা উচিত, বা যারা পরীক্ষা তাদেরও পারা উচিত ছিল। তো তোমরা এটা খেয়াল রাখবে।